মামলা নম্বর 1/2017 বাদী ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, আসামি 1 অং সান সু চি, আসামি 2 মিং অং হ্লিয়াং। বাদী হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোন তথ্য গোপন করিব না। যে প্রভু আমাকে সাহায্য করুন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ এজাজ মানসুর। পিতার নাম মৃত আকরাম হোসেন, বয়স 34, ঠিকানা বসুপাড়া, খুলনা। ঘটনা গত 26/8/2017 ভোর 6টায় শুক্রবার। ঘটনার স্থান মায়ানমারের রাখাইন রাজ্য। আপনার মামলা সম্পর্কে আপনি জানান আদালতের সমর্থন। আমার মামলার আসামি ওয়াং সান সু চি স্টেট কাউন্সিলর এবং মায়ানমারের সেনাপ্রধান মিন হুলিয়াং। আসামিগণ ক্ষমতা গ্রহণের পর থেকে রাখাইন রাজ্যে বিভিন্ন সময় মুসলমানদের উপর অমানবিক অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে। বিভিন্ন স্থানে মুসলমানদের উপর তারা অমানসিক নির্যাতন, হত্যা, নিপীড়ন করে আসছে। রাখাইন রাজ্যের মুসলমানদের শিশু, মহিলা ও পুরুষদেরকে হত্যা করে আসামিগণ আইন লঙ্ঘন কর্মকাণ্ড, যেটা বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সর্বশেষ গত 25/8/2017 তারিখে মায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকার ও সেনা কর্তৃক অমানসিক অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে, যাহা এখনো পর্যন্ত অব্যাহত আছে। এ পর্যন্ত কয়েক হাজার শিশু, মহিলা ও পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাহা গত 26/8/2017 দৈনিক প্রথম আলো, দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় একই তারিখে প্রকাশিত হয়েছে, যাহা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। যাহার ফলে আমি মায়ানমারের মুসলিম রোহিঙ্গাদের গণহত্যায় মর্মাহত হইয়া তাহাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অত্র মামলাটি দায়ের করিলাম। ঘটনার সাক্ষীও আছে। বিজ্ঞ আদালতের নির্দেশে সাক্ষীরা ঘটনা প্রমাণ করিবেন। এ মর্মে প্রার্থনায় বিজ্ঞ আদালত দয়া প্রকাশে ন্যায় বিচারের স্বার্থে অত্র মামলাটি আমলে গ্রহণ করিয়া আসামিদ্বয়ের যথাযথ শাস্তির ব্যবস্থা করিতে একান্ত মর্জি হয়। আরো মোহাম্মদ এজাজ মানসুর। আইনজীবীগণ বাদীর বক্তব্যের সমর্থনে তাদের বক্তব্য উপস্থাপন করুন। কটলেস দিতে হবে তো। মহামান্য আদালত, আমার বাদী মোহাম্মদ ইঞ্জিনিয়ার এজাজ মানসুর হোসেন ইতিমধ্যে যে মামলাটির ব্যাপারে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছেন, তো আমি তার পক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ নোট দিয়ে আমি মহামান্য আদালতের কাছে আমার আবেদন পেশ করব। মহামান্য আদালত, আমরা আজকে যে মামলাটির জন্য এখানে যে মামলাটি দায়ের করেছি, এই মামলার আসামি হচ্ছে আসামি 1 অং সান সু চি, আসামি 2 মিং অং হ্লিয়াং, মিয়ানমার সেনাবাহিনী প্রধান। মহামান্য আদালত, আমাদের আজকের এই মামলার আলোচ্য বিষয়, অপরাধটি হচ্ছে, ক্রাইম হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে অসংখ্য রোহিঙ্গাদের উপরে নির্মমভাবে নির্যাতন চালানো হচ্ছে। সেখানে নারী পুরুষ নির্বিচারে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার নারীকে হত্যা করা হচ্ছে। মহামান্য আদালত, আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ আমরা জানতে পেরেছি, আমরা সারা বিশ্ব আজকে প্রমাণিত যে তার সেখানে ঘর বাড়ি জ্বালাও পোড়াও সহ
সমস্ত রোহিঙ্গাদেরকে আজকে মিয়ানমার থেকে উচ্ছেদ করা হয়েছে, তারা আজকে বাংলাদেশের আশ্রয় গ্রহণ করেছে মহামান্য আদালত। আজকে তাদের এই অবস্থার প্রতি মর্মাহত হয়ে আজকে আমার বাদী আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহামান্য আদালত। আমি তার এই মামলার পক্ষে আমি কয়েকটি নোট দিব মহামান্য আদালত। মহামান্য আদালত, আমরা প্রথম যে জিনিসটা জানি, বিশ্বের সবচেয়ে নির্যাতিত শোষণের শিকার বর্তমান রোহিঙ্গারা। বিশ্বের রোহিঙ্গাদের মতো হিন্দু মুসলমানদের মতো এত বেশি নির্যাতনের শিকার আর কোনো জনগোষ্ঠী কিংবা আর কোনো জাতি যাবৎ হয়নি। মহামান্য আদালত, পয়েন্ট বি নোটেড। মহামান্য আদালত দ্বিতীয় পয়েন্ট, রোহিঙ্গাদের রাখাইনদের তাদেরকে বলা হচ্ছে তারা ওখানের নাগরিকই নয়, তারা নাকি বাংলাদেশের নাগরিক, এজন্য তাদেরকে ওখান থেকে মেরে তাড়িয়ে দিয়েছে মহামান্য আদালত। কিন্তু আমরা জানি, ইতিহাস সাক্ষ্য দেয়, রোহিঙ্গাদের রাখাইনের সবচেয়ে আদি ভূমিপুত্র বলা হয় তাদেরকে, অর্থাৎ রাখাইন রাজ্যের সবচেয়ে পুরাতন অভিবাসী হচ্ছে রোহিঙ্গারা। মহামান্য আদালত, আমরা আরো জানি রাখাইনে দুই সম্প্রদায় থাকে, মগ এবং রোহিঙ্গা, তাদের মধ্যে পুরাতন সম্প্রদায় হচ্ছে রোহিঙ্গা। মহামান্য আদালত, ঐতিহাসিকভাবে প্রমাণিত রোহিঙ্গারা সবচেয়ে আদিবাসী। ব্রিটিশ আমলে বার্মায় তারা ব্রিটিশ সরকারের অধীনে থাকাকালীন সময় তারা বার্মায় একটি শুমারি চালায়, তখন 139টি গোত্রকে তারা মহামান্য আদালত চিহ্নিত করে। ষড়যন্ত্র করে হোক কিংবা অন্য যে কারণেই হোক, তারা ওই সময় রোহিঙ্গাদেরকে তারা ওই তালিকাভুক্ত করেনি মহামান্য আদালত। এরপরে রোহিঙ্গারা একটি জগৎবাসী হলেও তারা হয়ে যায় পরবাসী, তাদের নাকি এই দুনিয়ায় কোনো ধরনের নিবন্ধিত তারা জাতি নয়। তাহলে এরা কি কোন গ্রহের মানুষ? মহামান্য আদালত, আমি এই বিষয়টি নোট করার জন্য সবিনয় অনুরোধ করছি। মহামান্য আদালত, 1948 সালের 4 জানুয়ারি প্রথম স্বাধীন হয় মিয়ানমার। তখন পর্যন্ত আমরা বহুদলীয় গণতান্ত্রিক শাসন দেখেছি ওখানে। এমনকি ওই মিয়ানমারের পার্লামেন্টে রোহিঙ্গাদের প্রতিনিধি ছিল মহামান্য আদালত, তারা সেখানে পার্লামেন্টে অংশগ্রহণ করেছে, অথচ তারা নাকি সেখানে নাগরিক না মহামান্য আদালত। আমরা এই বিষয়টি আমরা নোট করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মহামান্য আদালত, আমরা দেখতে পেয়েছি 1948 থেকে 1962 পর্যন্ত রোহিঙ্গাদের সম্পর্কে কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। মহামান্য আদালত, 1962 সালে সামরিক জান্তারা যখন মায়ানমার দেশ দখল করে, তখন মহামান্য আদালত তারা দেশ দখল করার পরে 1987 সালে রোহিঙ্গাদের সকল অধিকার তারা খর্ব করে মহামান্য আদালত। তখন তারা বলে তারা নাকি ওই দেশের জাতিই না, তারা নাগরিক না, তারা বাংলাদেশি, সুতরাং তাদেরকে ওখানে তাড়িয়ে দেওয়া হোক। মহামান্য আদালত, 1500 বছর যাবত তারা ওইখানে বসবাস করে, অথচ তারা ওইখানে অভিবাসী নয়। মহামান্য আদালত, আমি আরেকটি পয়েন্ট দিয়েই আমি তাদের পক্ষে একটি বিচার চেয়ে আমি মহামান্য আদালত আমার বক্তব্য শেষ করব। মহামান্য আদালত, রোহিঙ্গা সমস্যা জাতিগত, ভাষাগত, আন্তর্জাতিক সমস্যা। মহামান্য আদালত, এই জায়গায় রোহিঙ্গাদেরকে কোনো সন্ত্রাসী বিভিন্ন ধরনের যে সমস্ত আখ্যা দেওয়া হয়, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। কারণ যখন তাদেরকে 1987 সালে তাদের এই নাগরিকত্ব ব্যান করা হয়েছে মহামান্য আদালত, তখন তাদের উপরে এই এলজাম ছিল না, তাদের উপরে এই লকব ছিল না। তখন তাদের উপরে শুধুমাত্র তারা বাংলাদেশের নাগরিক, তারা রোহিঙ্গা নাগরিক, মিয়ানমারের নাগরিক নয়, এমন একটি অভিযোগ করেই তাদেরকে তাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে মহামান্য আদালত। মহামান্য আদালত, যে দেশের একটি জাতি এতটা নির্যাতিত, সেই দেশের প্রধান কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে? এই ব্যাপারে আমার বক্তব্য যে আমরা মনে করি বর্তমানে এই জনতা আদালতের মাধ্যমে তাদের এই মিয়ানমার অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাহারের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা হোক। মহামান্য আদালত, যে দেশ মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন পৃথিবীর সকল রেকর্ড ভঙ্গ করেছে, সেখানকার নির্যাতনের কথা আমার আর প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না। তারপরেও আদালতের সম্মানার্থে, আদালতের বিচার কার্যের পরিচালনার্থে আমি 25 আগস্টের সেই ভয়াবহ হানার পর থেকে 26 আগস্ট বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল সংবাদ গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, মহামান্য আদালত এর একটি রিপোর্ট ছাপা হয়েছে। মহামান্য আদালত, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশের মধ্যে দৈনিক জনকণ্ঠ, দৈনিক প্রথম আলো, দৈনিক ইনকিলাব সহ বেশ কয়েকটি পত্রিকা, আমি এখানে 5টি পত্রিকার প্রমাণ পেশ করছি মহামান্য আদালত। এখানে রোহিঙ্গাদের নির্যাতনের একটি প্রতিবেদন মহামান্য আদালত রয়েছে, আমি সেটা পেশ করলাম। মহামান্য আদালত, প্রমাণের ক্ষেত্রে আরেকটি কথা বলবো, নারী ও শিশুদেরকে ওখানে গণভাবে হত্যা করা হচ্ছে। আমার বাদী বলেছেন, মহামান্য আদালত, পৃথিবীতে কোনো জাতি যদি কোনো অপরাধ করে থাকে, কোনো অপরাধীকে তার অপরাধের সাজা কোনো তার স্ত্রী পুত্র প্রতিকে দেওয়া হয়, মহামান্য আদালত, আমার এমন কোনো ধারা জানা নেই। যদি তাদের প্রতি এই ধরনের কোনো বিচারের কোনো ব্যবস্থা না থেকে থাকে, এমন কোনো ধারা না থেকে থাকে, তাহলে মিয়ানমারের শিশুরা, এই রাখাইনের এই শিশুরা কি অন্যায় করেছে, নারীরা কি অন্যায় করেছে, এটা মিয়ানমার সরকারকে বলতে হবে মহামান্য আদালত। আমি এই মর্মে আমি তাদের এই
নৃশংস হত্যাকাণ্ডের, যেহেতু সরকারিভাবে হত্যা করা হচ্ছে, যেহেতু সেনাবাহিনীর মাধ্যমে হত্যা করা হচ্ছে, যেহেতু অং সান সু চির নির্দেশে হত্যা করা হচ্ছে, সুতরাং এরাই প্রধান দোষী, এরাই প্রধান আসামি। সেই হিসাবে আমরা এই দুইজন আসামি তাদের আইন অনুযায়ী এই সমস্ত বিষয় আমলে এনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির সাজা জানানোর বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছি মহামান্য আদালত। ধন্যবাদ। ডিফেন্স পক্ষের কোনো তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। অবজেকশন ইওর অনার। মহামান্য আদালত, আমরা বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছি। তিনি অত্যন্ত আমার বন্ধুবর বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জুনায়েদ মাহমুদ সাহেব অত্যন্ত সুন্দরভাবে বক্তব্যটা উপস্থাপন করলেন, কিন্তু তার বক্তব্যের ভিতরে যথেষ্ট ভুল ছিল, আমরা যথেষ্ট ভুল পরিলক্ষিত করেছি। মহামান্য আদালত, আজকে যাদেরকে আসামি করা হয়েছে, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, একজন হলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং মিয়ানমারের সেনা প্রধান মিন আং হিলিয়াং। এই দুইজনকে আসামি করা হয়েছে। তাদের অপরাধ কি? তারা নাকি মিয়ানমারে নৃশংস নির্যাতন চালাচ্ছে। তার একটা অভিযোগ ছিল, তারা বলছে যে আমরা বিভিন্ন নৃশংস নির্যাতনের ছবি বিভিন্নভাবে পরিলক্ষিত করছি, যার মাধ্যমে আমরা আদালতে আমাদের দাবি উপস্থাপন করেছি। আজকে যে ছবিগুলো দেখানো হচ্ছে, এই ছবিগুলোর ভিতরে কোটেশন করতে হবে, কোট করতে হবে যে এই ছবিগুলোর ভিতরে অনেক ছবি আছে যার সঙ্গে বিশ্বের অন্য অন্য যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ফুটেজগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। সবগুলো ছবি মিয়ানমারের ছবি নয়, ইওর অনার। আরেকটি অভিযোগ হল যে তারা নাকি মিয়ানমারের নাগরিক না। আমাদের অ্যাডভোকেট জুনায়েদ মাহমুদ সাহেব, বন্ধুবাদ বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জুনায়েদ মাহমুদ সাহেব উনি বলেছেন যে তাদেরকে নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হচ্ছে না। একটা দেশের যদি জনগণ তারা হাজার হাজার বছর বসবাস করে, তিনি বলেছেন রোহিঙ্গারা নাকি আরাকানে হাজার হাজার বছর বসবাস করেন। যদি হাজার হাজার বছর বসবাস করে থাকেন, তাহলে কেন তারা সেখানে নাগরিক হবেন না? কারণ ইতিমধ্যে এই হাজার হাজার বছরের ভিতরে কয়েকটি শাসন চলে গিয়েছে, তার মধ্যে ব্রিটিশরা শাসন করে গিয়েছে, এরপরে সেখানে বর্তমান যে আরাকান শাসকরা আছেন তারা শাসন করতেছেন। তো এতগুলো শাসক পরিবর্তন হওয়ার পরেও তারা কোনো নাগরিক হিসেবে স্বীকৃত হবেন না, ইওর অনার। আমার একটা অবজেকশন হলো, আমার বন্ধুবার অ্যাডভোকেট জুনায়েদ মাহমুদ সাহেব উনি বলেছেন যে অং সান সু চির নোবেল পুরস্কারকে প্রত্যাহার করা হোক। সু চির নোবেল পুরস্কারকে প্রত্যাহার করার জন্য বলা হয়েছে। অং সান সু চিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কোন সময়? যখন তিনি গৃহমন্ত্রী ছিলেন, যখন তিনি মিয়ানমারের গণমানুষের পক্ষে কথা বলেছিলেন, যখন তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছিলেন, মানবতার মুক্তির জন্য কথা বলেছিলেন, তখন তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। মহামান্য আদালত, আমার কথা বলার সুযোগ দিতে হবে, আমার কথা বলার সুযোগ দিতে হবে। মহামান্য আদালত, এখানে বলা হয়েছে তার নোবেল পুরস্কারকে প্রত্যাহার করা হোক। মহামান্য আদালত, ধন্যবাদ। এখানে বলা হয়েছে অং সান সু চির নোবেল পুরস্কারকে প্রত্যাহার করা হোক। অং সান সু চির নোবেল পুরস্কারকে কেন প্রত্যাহার করা হবে? তিনি এতগুলো ভালো কাজ করার পরে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দু একজনের উপরে সামান্য দমন পীড়ন করা হয়, এর জন্য তো একজন নোবেল পুরস্কার, এত বড় আন্তর্জাতিক স্বীকৃত পুরস্কার প্রত্যাহার করা যেতে পারে না। মহামান্য আদালত, আমার একটা অবজেকশন হলো যে তারা বলেছেন যে সেখানে মিয়ানমার সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে রোহিঙ্গাদের উপরে। যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকেন, তাহলে জাতিসংঘ কিছুদিন পূর্বে প্রস্তাবনা উঠছিল যে আরাকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেখানে যারা বর্তমান বিশ্বের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা কাজ করেন, তার ভিতরে দুটো বড় শক্তি হল চীন এবং রাশিয়া। এই চীন এবং রাশিয়া এই মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য তারা বিরতি দিয়েছেন। অবশ্যই বোঝা যাচ্ছে যে মিয়ানমার যে কাজ করছে আইনানুগ ব্যবস্থা দিচ্ছে। মহামান্য আদালত, এখানে আমার একটা কথা হলো যে আজকে তাদের উপরে কি জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে? তাদেরকে অনেক সময় সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়। সব থেকে বড় কারণ হলো তারা মিয়ানমারের অর্থনৈতিক কারণের জন্য তারা একটি বড় বাধা। মহামান্য আদালত, এখানে একটি বিষয় কোটেশন করে রাখা দরকার। আজকে প্রত্যেকটি রাষ্ট্রে আলাদা নিয়ম কানুন থাকে। আমরা দেখছি যে মার্কিন রাষ্ট্রগুলোয় বা পশ্চিমা কান্ট্রিগুলোয় সেখানে অবাধে অস্ত্র এনে চলাচলের জন্য অনুমতি প্রদান করা হয়ে থাকে। তারা লাইসেন্স অথবা নিবন্ধনের মাধ্যমে অস্ত্র নিয়ে চলাচল করতে পারেন। মহামান্য আদালত, এখানে একটি কথা হলো তাদের অস্ত্র নিয়ে অবাধে চলাফেরা করা তাদের জন্য বৈধ, কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য এভাবে বৈধ নয়। মহামান্য আদালত, আমরা দেখেছি যে মার্কিন বা পশ্চিমা রাষ্ট্রগুলো
সেখানে অনেকগুলো বার আছে যেখানে প্রকাশ্যে মদ পান করা যায়, নেশাজাতীয় দ্রব্য পান করা যায়, সেটা তারা মনে করে স্বাস্থ্যের জন্য উপকারী। মহামান্য আদালত, এখানে একটা আমার অবজেকশন হলো যে মিয়ানমারে ইয়াবা অথবা এই ধরনের যে মাদক নেশা জাতীয় দ্রব্যগুলো আছে এইগুলোকে বৈধ মনে করা হয়। বৈধ হিসেবে নাগরিকদের এগুলো পান করা, সেবন করা তাদের জন্য বৈধ। আজকে মিয়ানমার এই ইয়াবা অথবা নেশা জাতীয় দ্রব্য প্রচারের মাধ্যমে, এগুলো পাচারের মাধ্যমে অথবা বিদেশে রপ্তানি করার মাধ্যমে তারা প্রতি বছর 50,000 কোটি টাকা তারা রাজস্ব আয় করেন। এই 50,000 কোটি টাকা রাজস্ব আয় করার জন্য বড় বাধা হলো রোহিঙ্গা এই যে মুসলিম নাগরিকরা আছে তারা। আজকে যখন এই মিয়ানমার সরকার এই ইয়াবাগুলো বাইরের রাষ্ট্রে রপ্তানি করছে, তখন এই আরাকানের এই মুসলমানরা তারা মিয়ানমার সরকারকে এই যে ইয়াবা বা এই জাতীয় দ্রব্যগুলো তারা পাচার করতে দিচ্ছে না। অতএব এই আরাকানের রোহিঙ্গারা এই ইয়াবা পাচারে অথবা রোহিঙ্গাদের যে আরাকানের যে, আমার কথা বলার সুযোগ দিতে হবে, কথা বলার শেষ করার সুযোগ দিতে হবে। সুযোগ সবাইকে দেওয়া হবে। আপনার কিছু বলার থাকলে আপনার বক্তব্য জিজ্ঞেস করবেন, বলার পর আপনি সুযোগ পাবেন। আইনের প্রশ্নে আপনি কিছু বলার থাকলে। ধন্যবাদ। এই রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশি ইয়াবা পাচারের জন্য সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যারা যখন আমাদের রাজস্বভাবে মায়ানমার থেকে আং সান সু চি অথবা সেনাপ্রধান বা এই রাষ্ট্রীয়ভাবে যখন ইয়াবাগুলো রপ্তানি করা হয়, তখন এই রোহিঙ্গারা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বাংলাদেশের সীমান্তে এগুলো গতিরোধ করে, যার কারণে এই রাজস্ব আয় বৃদ্ধি করার জন্য আং সান সু চির নেতৃত্বাধীন সরকার আজকে তাদের উপরে এই ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তারা বাধ্য হয়েছে। আমি অবশ্যই বলতে চাই, এই দলিল প্রমাণের ভিত্তিতে আং সান সু চি এবং মিয়ানমারের সেনাপ্রধান অবশ্যই নির্দোষ, তারা বেকসুর খালাস পাওয়ার যোগ্য। আইনের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেই আইনের শুধুমাত্র আইনের ব্যাখ্যা বিষয়ের মধ্যে এখন শুধুমাত্র ল পয়েন্টের উপর বলা যাবে। মহামান্য আদালত, আমার ওনার আলোচনার উপরে কয়েকটি গুরুত্বপূর্ণ অবজেকশন ছিল। মহামান্য আদালত, আমাকে যদি সবাই সুযোগ দেওয়া হয়, আমি শেষবার মতো সুযোগ চাই এবং একদম সাক্ষ্য প্রমাণ করাতে চাই। মহামান্য আদালত, একদম সাক্ষী। মহামান্য আদালত, তিনি যে কথাগুলো বলেছেন আমার বন্ধুবার আইনজীবী অত্যন্ত সাজিয়ে গুছিয়ে বলেছেন, কিন্তু দুঃখজনক বলেছে তার কথাগুলো একদম সম্পূর্ণ মিথ্যা। মহামান্য আদালত, তিনি নাগরিকত্বের কথা বলেছেন, আমাদের কথায় অবজেক্ট করেছেন। এখানে আমাদের আদালতের মূল বিষয় হচ্ছে আমরা তাদেরকে খুনি বলেছি, তারা খুন করেছেন, খুনিদের বিচার দাবি করেছি। তিনি বারবার তাদেরকে নাগরিকত্বের দোহাই দিয়ে, তাদের নোবেলের তার বাদী মক্কেলের নোবেলের দোহাই দিয়ে এবং অর্থনৈতিক বিভিন্ন সমস্যার কথা দেখিয়ে তিনি এই খুন, হত্যা, রাহাজানি, নারী শিশু হত্যাকে তিনি বৈধতা দিতে চান। মহামান্য আদালত, আমরা আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, আমরা মহামান্য আদালতের কাছে সবিনয় অনুরোধ জানাতে চাই। মহামান্য আদালত, পৃথিবীর ইতিহাসে কোনো আইনে, কোনো লতে, কোনো বিধিনিষেধে কি পৃথিবীতে কোনো হত্যা বৈধ হয় কিনা, এভাবে গণহত্যা, নারী হত্যা, শিশু হত্যা কি বৈধ হয় কিনা, এভাবে ঢালাওভাবে জ্বালাও পোড়াও একটি জাতিকে ধ্বংস করে দেওয়া পৃথিবীর কোনো আদালতের বৈধতা আছে কিনা? মহামান্য আদালত, যদি সেটা না থেকে থাকে আর সেটার জন্য তারা দায়ী, সুতরাং তাদেরকে সর্বোচ্চ শাস্তি মহামান্য আদালত দিতে হবে, এটা আমাদের সবিনয় দাবি। মহামান্য আদালত, আমরা আর বক্তব্য নয়, আমরা একজন সাক্ষী পেশ করতে চাই। মহামান্য আদালত, আপনি যদি অনুমতি গ্রহণ দেন তাহলে আমরা আমাদের পক্ষে একজন সাক্ষী আমরা এখনই পেশ করতে চাই। মহামান্য আদালত, আগে সাক্ষী দেবে। আমরা অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন পক্ষের বক্তব্য শুনেছি এবং এই আদালত, আমি মহামান্য আমাদের চিফের অনুমতিক্রমে এই আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 302 ও 34 দ্বারায় অভিযোগ গঠন করা হইল এবং এই মুহূর্তে আমরা সাক্ষীর জন্য সাক্ষী রাখতে পারি। এখন আমি বেঞ্চ অফিসারকে জানাবো যে নেক্সট সাক্ষী কার নাম আছে তাকে। ধন্যবাদ মাই লর্ড। সাক্ষী ফরহাদ মোল্লা হাজির। সাক্ষী ফরহাদ মোল্লা হাজির। খুলনা ওনার কাছে দেন, ওইটা ওনার কাছে দেন। হ্যাঁ, উনি আমাদের
করছেন কোনো অংশ আমি চাকরির কোনো অংশ মিথ্যা বলবো না। করিব না। প্রভু আমাকে সাহায্য করো। হে প্রভু আমাকে সাহায্য করো। আপনার নাম মোহাম্মদ কদম বলুন। বয়স কত? 20। আর ঠিকানা বন্ধু রাখায়। আপনি কি মিয়ানমারের ঘটনা প্রত্যক্ষ দর্শন করছেন? প্রত্যক্ষ দেখছেন? জি, ভালো করে বলো, প্রত্যক্ষ কি দেখছেন? সে আর আমল করেছে, কিছু বলতে পারছে না। এটা ভগবানের মানবিক বিপর্যয়, এটা ভগবানের অপছন্দ না মানলে, এটা ভগবানের না মানলে এটা ব্যাপারে মানে আসলে আদালত আমরা জানি নৃশংস একটি ঘটনা। আদালত কোনো ইমোশনাল জায়গা না। আমরা বক্তব্য এখানে উপস্থাপন করতে হবে, যতটুকু পারবো তাকে করতে হবে এবং কান্নাকাটি মতো। আপনি যেটা দেখছেন সংক্ষেপে মহামার সামনে পেশ করবো। আমি বলতে চাই, 26 আগস্ট আসরের নামাজের পূর্বে আমি যখন নামাজ পড়তে যাচ্ছিলাম, এমন অবস্থায় আমার বাড়ির দিকে দেখি এমএলএদের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি আসে। আসার পর সেখানে দেখি তারা আমার বাসায় ধরে ঢোকার পর আমার বউ, আমার মা, আমার ওয়াইফ, তাদেরকে তারা একের পর করেছেন বিভিন্ন চ্যানেলগুলো আমাদের এখানে আমার সাথী অত্যন্ত আতঙ্কিত এবং খুবই অসুস্থতা বোধ করতেছে। এজন্য আমি আমার সাথীকে পরবর্তীতে অনুরোধ জানাচ্ছি এবং আমার পরবর্তী সাথীকে পেশ করার জন্য অনুরোধ করছি। আসামি থেকে জেলা আছে আসামি থেকে বাংলার আইনজীবী আসামিরা জেলা না থাকলে তাহলে দ্বিতীয় সরকার এবং আমার শান্তির অবস্থা অত্যন্ত করুন। আমি আদালতের কাছে অনুরোধ করবো আমার সাথীকে পরবর্তীতে জেরা করা হোক। জেলা পর্যায়ে দেখা PWD অর্থাৎ 7 নম্বর 3 নম্বর সাক্ষীকে এখানে সাথী আব্দুল সালাম হাজির। আমি এ মামলায় যাহা সাক্ষী দিব আমি এই মামলায় যা সাক্ষী দিব তাহা সত্য হইবে। তাহা সত্য হইবে। আমার সাক্ষীর কোনো অংশ আমার সাক্ষীর কোন অংশ মিথ্যা হইবে না মিথ্যা হইবে না বা কোনো কিছু বা কোনো কিছু গোপন করিব না। গোপন করিব না। হে প্রভু আমাকে সাহায্য করো। হে প্রভু আমাকে সাহায্য করো। মহান আদালত, আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আজকে আমার সামনে যে সাক্ষী উপস্থিত, আমি সাক্ষীটা দেখে জানার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আব্দুল সালাম জাহেদ সাহেব, আপনি তো আপনার বাসা কোথায়? আমার বাসা মিসালিং, রোহিঙ্গা প্রদেশে। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, আপনার এখানে আপনার হাত ভাঙা দেখা যাচ্ছে, এর কারণে আপনি ঘটনা বিবরণ কিছু জানাতেন। 2012 সালে আমার বাসা থেকে আমার ছোট বোনটাকে রোহিঙ্গা সেনাবাহিনীরা অপহরণ করে নিয়ে যায়। কিছুদিন পরে আমার বোনকে ধর্ষণ করে টুকরা টুকরা করে বস্তায় পুরে আমার বাসার সাইডে রেখে যায়। আমার বাসায় আতঙ্ক সৃষ্টি করে। আমি মাদ্রাসাতে পড়াশোনা করতাম। গত 28 আগস্ট আমি বাসায় এসে দেখি আমার ছোট ভাইকে তারা অপহরণ করে নিয়ে গেছে, আমার বাপকে তারা মেরে ফেলেছে। আমি আমার আম্মুকে নিয়ে বাসার থেকে পালিয়ে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আম্মাকে তারা ছাড়ে নাই। প্রতিমধ্যে আমার আম্মাকে তারা গুলি করে হত্যা করে আমার সামনে তাকে মেরে ফেলেছে। আমি বলিয়ে পাহাড়ে উঠি, পাহাড়তে হাঁটতে তারা আমাকে গুলি করেছিল।
মিস হয়ে গেছে তাদের গুলি, তবুও আমার হাতটা, এই বাম হাতটা ভাঙা দেখতেছেন, আমার হাতটা ভেঙে যায়। আমি ভাঙা হাত নিয়ে 8 দিন পর্যন্ত না খেয়ে খেয়ে ওই বন জঙ্গল বাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে যখন ঢুকি, তখন নদীর ধারে সাকিব নামে একটা ভাইয়ের সাথে আমার দেখা হয়। ভাইয়ের পরিচয়, ভাই নাকি বাংলাদেশে ইসলামী আন্দোলন নামে একটা সংগঠনের কি একটা দায়িত্ব আছে কেন্দ্রীয়। ভাই আমাকে নিয়ে, আমি খুব ক্ষুধার্ত এবং খুব ব্যথিত, ভাই আমাকে নিয়ে দ্রুত তাদের একটি মেডিকেল ক্যাম্পে আমাকে নিয়ে যায়, সেখানে আমাকে চিকিৎসা করায়। আমার হাতটা এখন মোটামুটি ভালো আছে। তারা আমাকে তেরান দিয়েছিল, ওষুধ দিয়েছিল, তারা আমাকে অনেক সেবা করেছে। মহামান্য আদালত, আমরা আপনার পায়ে দিগন ধরি, এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটার আমির নাকি চরমনার পীর শেখ রিজওয়ান করিম নামে। তো আমি সবাইকে আবেদন করব, আপনারা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের বিচার, আমাদের পক্ষে হয়ে এই যে সুশি, এই যে ঘোষণা প্রদান, এদের পক্ষে, এদের জন্য ফাঁসি হয়। আমার দাবি, আমার মা বোন, শুধু আমার মা বোন না, আমার রোহিঙ্গা মুসলমান সবাই আমার মা বোন, আমার ভাই, আমার বোন, আমার দাদা আছি, সমস্ত মুসলমানদের যে হত্যাকাণ্ড চালিয়েছে, এর বিচার সর্বোচ্চ ফাঁসির আদালত, আমি ফাঁসি চার আবেদন করছি। মহামান্য আদালত, আজকে আমরা দেখতে পাচ্ছি নদীতে সমস্ত অবস্থা, কঠিন অবস্থা দিয়ে আজকে আমাদের সামনে আমাদের ভাই আব্দুল সালাম রায়ের প্রার্থনা অবস্থায় আমাদের এসেছে এবং সে কিভাবে তার বিবরণ দিল, আমি যথাযথভাবে আহ্বান রাখবো আজকে মহামান্য আদালত এই সূচি এবং সেনাপ্রধান মিন আং হ্লায়াংয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, তাদের নোবেল পুরস্কার, সূচির নোবেল পুরস্কার বাতিল করুক এবং সেই সঙ্গে রাখাইন রাজ্যে এই রোহিঙ্গাদের পুনর্বাসন করার ব্যবস্থা হয় এমন দৃষ্টান্ত দেখাবে বলে মহামান্য আদালতের কাছে আমি আহ্বান জানাচ্ছি। আসামের দ্বিতীয় সেক্রেটারি জেলা আছে কি না থাকলে আমরা নেক্সট আমরা যেহেতু সময় কম, আমরা সংক্ষিপ্ত আপনি আব্দুল সালাম আপনি কত তারিখ আসছেন বাংলাদেশে? আমার বাসায় হামলা হয়েছিল 28 আগস্টে। আমি 7 দিন, আমার তারিখ কিছু মনে ছিল। 28 আগস্ট আমার বাসায় হামলা হয়েছিল, আমি ওখান থেকে 19 আগস্ট রওনা দিয়েছি। তো আমার যে পরিস্থিতি ছিল, আমি তারিখ আমি আমার নিজেকেই বলে গিয়েছিলাম। আমি আপনাকে কিভাবে তারিখ বলবো, বলো ভাই? আপনি আপনাকে যে কোশ্চেন করা হবে কোশ্চেন অ্যান্সার দিবেন। আপনার কিভাবে আপনি সীমান্ত কিভাবে বার হয়ে যাচ্ছেন? আমি হাঁটতে হাঁটতে না খেয়ে খেয়ে 8 দিন যাবৎ হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে। আপনার মা বোনকে মেরে ফেলো, আপনি চলে আসলে কিভাবে আপনি বার হতে পারবেন? আমি একা আর কি করবো ভাই? আমাদের যুবক ভাইদেরকে তারা সবাই ধরে ধরে নিয়ে গেছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আমি তো পালিয়ে জঙ্গলে গিয়েছিলাম ভাই। বাইরে যাওয়া যাবে না, আমার কলেজের ভাই দেওয়া যাচ্ছে না। আমরা ইতিপূর্বে আমরা ইতিমধ্যে 2 জন সাক্ষী সহ, যেহেতু আমাদের এটা প্রতীকী আদালত, আমরা সাক্ষী হিসাবে পেয়ে গেছি মেহেদী হাসান রবিউল ইসলাম মুস্তাক, শফিকুল ইসলাম, জিএম ইন্ডিয়া, নুরে আলম, আব্দুল সালাম সাক্ষী পেয়ে গেছে, ফরাদ হোসেন, আলামিন, হাবিবুল্লাহ গাজী, আলাউদ্দিন এবং কাজী ইঞ্জিনিয়ার, ইজাজ মনসুর। আমরা এদের সাক্ষী হিসাবে জবানবন্দি এবং জেলা আমরা শুনেছি। এখন আমরা আসামি পক্ষ এবং সেনাপ্রধান এই দুজনের বিরুদ্ধে মোট জেলা আপনারা এখন আসামি পক্ষ এবং আন্দোলন প্রথমে বাকি পক্ষ আমরা আসামি পক্ষ, যেহেতু সময় খুব কম, মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা শেষ করবেন। বাকি পক্ষের আন্দোলনের ধন্যবাদ মেলট। আজকের এই আদালতে মেলট আমার এই বাদীর পক্ষে এবং আমাদের এই অভিযোগের সত্যতার পক্ষে মহামান্য আদালত যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন। এবং মহামান্য আদালত, আমি শুধু এতটুকু বলতে চাই, যেহেতু আজকে জনতার আদালত, আমি আমার প্রমাণ পেশ করেছি, সাক্ষ্য পেশ করেছি। আপনি মহামান্য আদালতের জনতার দিকে তাকিয়ে দেখেন, তারা আজকে সবাই, আমি বিশ্বাস করি যে এই আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায়। সবাই বলবে মহামান্য আদালত, সবাই ফাঁসি চায় মহামান্য আদালত, সারা বিশ্ব আজকে ফাঁসি চায় মহামান্য আদালত, সবাই মানবতার পক্ষে মহামান্য আদালত, সবাই ফাঁসি জনতার পক্ষে। আমরা যেহেতু আবহাওয়া খারাপ,
আমরা রায় ঘোষণা করছি। আমাদের রায় ঘোষণা করা হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে আজকে থামুন। এই বেটা এদিক দে বেটা এদিক দে প্রধান বিচারক। ঠিক মামুন আদালত, ধন্যবাদ মামুন আদালত। বাদী ইঞ্জিনিয়ার এজাজ মনসুর, আসামি অং সান সুচি, স্টেট কাউন্সিলর অং হিলিয়াং, সেনা প্রধান মিয়ানমার। বিচার্য বিষয়, আসামিরা রাখাইন রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট করেছিল কিনা। 2, আসামিরা সংশ্লিষ্ট ধারায় মানবতা বিরোধী অপরাধ করেছিল কিনা। 3, মিয়ানমারের সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছিল কিনা। মামলার রায়, বাদী ও সাক্ষীদের জবানবন্দি ও জেরা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ফুটেজ, জাতিসংঘ সহ ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার প্রতিবেদন ও পারিপার্শ্বিকতায় বাদী আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করিতে সক্ষম হয়েছে। এই আদালত মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্ট ধারায় আসামি অং সান সুচি, স্টেট কাউন্সিলর মিয়ানমার ও মিয়ানমারের সেনা প্রধানকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় ঘোষণা করলাম। আসামিদের মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হোক। একটু পরে একটা ছবি নিয়ে পিছনে আইনজীবীরা আইনজীবী আছেন সকলে আমাদের পিছনে চলে আসেন। যখন আইনজীবী যারা আছেন, আইনজীবীরা সকলের পিছনে চলে আসেন। আইনজীবীরা সকলের পিছনে আসেন। ঢাকায় চলে যায়, ঢাকায় চলে যায়। আমাদের আসামিদের ফাঁসির রায় এখনই কার্যকর করা হবে। এখনই আমাদের ফাঁসির রায় কার্যকর করা হবে। এই জন্য যে যেখানে আছেন আপনারা সকলে সেখানে অবস্থান করেন। নিরাপত্তায় যারা আছেন সকলকে নিচে, নিরাপত্তায় যারা আছেন নিরাপত্তায় যারা নিচে আগামী সমাবেশের কিছু কালেকশন ভাই